বিসমিল্লাহির রহমানির রহিম। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব। মূলত এটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল এসএসসি পরীক্ষাতে। এখানে 5টা প্রশ্ন লিখলাম আর বাকি 5টা এরপরে আলোচনা করব। আগে এই 5টা একটু দেখো ভালো করে। সবার আগে কি করতে হবে, আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে প্রবলেমগুলো থাকবে 10 নম্বরের জন্য সাধারণত পরীক্ষাতে আসে। তো আমরা সবার আগে কি করব, যে প্রশ্নগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, গ্রামারের এই টপিক্সটা অনেকের কাছে একটু হার্ড মনে হয়, কারণ হচ্ছে এখানে অর্থ বা ইনফরমেশন কিন্তু পরিবর্তন হয় না। আমরা হয়তো অনেক ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করি, বা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি করি, বা অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, এগুলা যখন পরিবর্তন করি তখন আমাদের স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, কিন্তু আমাদের যে ইনফরমেশন বা তথ্য এটা কিন্তু পরিবর্তন হয় না। এতে কি হয়, আমরা অনেক সময় শুধু নিয়মের মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকি। শুধুমাত্র যদি আমরা রুলস বা নিয়ম দিয়ে করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। যদি আমরা মনে করি আমারটা তো সঠিক হয়েছে নিয়ম অনুযায়ী, কিন্তু অর্থ অনেক ক্ষেত্রে ঠিক থাকে না। তাই এই প্রবলেমগুলো আমরা সঠিকভাবে সলভ করতে আমাদের কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের অর্থ ঠিক আছে কিনা বা অর্থ পরিবর্তন হয়ে গেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে নিয়ম সেটা আমরা ফলো করছি কিনা। তাহলে এই টপিক্সটা তোমাদেরকে জানতে হলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সেন্টেন্সের অর্থগুলো কিন্তু জানতেই হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কমপ্লেক্স করব। প্রথম সেন্টেন্সটা আমরা পড়ে বুঝতে হবে যে এটা হয়তো সিম্পল থাকবে বা অথবা কম্পাউন্ডে থাকবে। তাহলে দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সেস বাজার। তাহলে এই সেন্টেন্সটা আসলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই জাতীয় প্রবলেম থেকে আসছে। এখানে কমপ্লেক্স করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্সও না, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি একাধিক সাবজেক্ট থাকে, একাধিক ভার্ব থাকে। এখানে মাত্র একটা মাত্র সাবজেক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে মাই ফ্রেন্ড, আর একটা মাত্র ভার্ব দেওয়া আছে, আর সেটা হচ্ছে ইনভাইটেড। তাহলে দেখো এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব। এটার অর্থটা আমরা আগে জেনে নেই। সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে কি করছে, আমন্ত্রণ জানাইছিল, টু পে এ ভিজিট টু কক্সেস বাজার, মানে কক্সেস বাজার পরিদর্শন করতে যাওয়ার জন্য। তাহলে সম্পূর্ণ কথাটাই হচ্ছে ফার্স্ট টেন্সের বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং সেটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে দেখো, কমপ্লেক্স করার যে ফর্মুলা বা কমপ্লেক্স করার যে ঘটন সেটা কিন্তু আমাদের আগে ভালো করে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত কয়টা ক্লজ থাকবে? একাধিক ক্লজ থাকবে, সেখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। আচ্ছা, তো প্রিন্সিপাল ক্লজ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, আর আরেকটা ক্লজ যেটা থাকবে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হবে, সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে না। সেটা অর্থ প্রকাশ করার জন্য আমাদের প্রিন্সিপাল ক্লজের উপর কিন্তু নির্ভর করবে। আর অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে একটা কি থাকবে? কনজাংশন থাকবে। কনজাংশন থাকতেই হবে, সেটা সাবঅর্ডিনেট ক্লজের যুক্ত করবে। তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সেস বাজার। তাহলে আমার বন্ধু কক্সবাজার যাইতে আমাকে কি করছে, আমন্ত্রণ জানাইছিল। তাহলে আমরা যখন সেন্স করব তখনও কিন্তু এই ইনফরমেশন বা এই তথ্যটা কিন্তু পরিবর্তন হবে না। তবে এখানে একটা নিয়মও আমাদেরকে ফলো করতে হবে। তো এখানে দেখো যে নিয়মটা আমরা ফলো করব সেটা হচ্ছে, যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, নিয়মটা হচ্ছে এখানে যদি সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন কিন্তু কমপ্লেক্স করতে হলে সেখানে সো দ্যাট বসাইতে হয়। সো দ্যাটের পরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্টের পরে যদি আমাদের ফার্স্ট টেন্স থাকে তখন সেই ক্ষেত্রে কুড বসাইতে হবে, বা মাইট বসাইতে হবে, বা উড বসাইতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রথম অংশ, তখন দেখা যাচ্ছে ক্যান, মে, এগুলো বসালে হবে। তারপরে এগুলো যেহেতু মডেল ভার্ব, তারপরে মূল ভার্বের বেস ফর্মটাই আমাদের বসানো লাগবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি। তাহলে এই অংশটা কিন্তু ঠিক থাকবে, তাই না? এতটুকু পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো, সবাই লেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি। দেখো, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে। এটা কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠন করতেছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইটুকু অর্থ প্রকাশ করার জন্য বাকি অংশের উপর কিন্তু নির্ভর করবে না। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে কি জানালো, আমন্ত্রণ জানালো। এখন যে নিয়মটা আমরা এখান থেকে শিখবো সেটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি বসবে? সো দ্যাট। ঠিক আছে? তারপরে এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা আসলে কার দ্বারা সংগঠিত হবে এটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে এখানে দুইজন ব্যক্তি, কিন্তু একজন হচ্ছে কে, আমি, আরেকজন হচ্ছে কে, আমার বন্ধু। তাহলে
পে এ ভিজিট, কে করবে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে কমপ্লিট হবে মূলত কার দ্বারা? আমার দ্বারা। তাই এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে? মাই ফ্রেন্ড বসবে না, এখানে আই বসবে। খুব সেন্সিটিভ বিষয়, একটু বুঝে নিতে হবে, নাহলে অর্থ ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি তুমি হি বসাও তাহলে কিন্তু পুরো সেন্সে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এর জন্য তোমাকে শুধু সো দ্যাট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে যে সো দ্যাট বসবে, এটা এতটুকু বসাই করলে হবে না, তোমাকে অর্থটাও ঠিক রাখতে হবে। তাহলে দেখো এখানে সো দ্যাটের পরে সাবজেক্ট বসালাম, তার কারণ এই কাজটা কার দ্বারা কমপ্লিট হবে? আমার দ্বারা কমপ্লিট করার কথা বলা হয়েছে। তারপরে এখানে কি বসবে? কুড। যদি প্রেজেন্ট টেন্স থাকলো তাহলে কিন্তু এখানে ক্যান বসাইতাম, তাহলে এখানে কুড বসালাম। তারপরে দেখো কি বসবে? পে এ ভিজিট টু কক্সেস বাজার। এরিয়াটা আসেনি। আচ্ছা, তাহলে দেখো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ জানালো বা আমন্ত্রণ জানালো, সো দ্যাট, যাতে। সো দ্যাট শব্দের অর্থ কিন্তু এখানে জানতে হবে। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে আই কুড পে এ ভিজিট টু কক্সবাজার, যাতে আমি কক্সবাজার কি করতে পারি? পরিদর্শন করতে পারি বা যেতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের অ্যান্সার। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব থাকবে। দেখো এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা আরেকটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা আরেকটা ভার্ব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে? একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আছে, সেখানে কনজাংশনও আছে। তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে ইনফরমেশন ঠিক আছে, স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। এটাই চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম। আচ্ছা, এরপর দেখো আই ওয়াজ ভেরি গ্লেড, আমি ছিলাম ভেরি খুবই, গ্লেড মানে আনন্দিত। কেমন? তাহলে আমি খুবই আনন্দিত ছিলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলছে। নেগেটিভ যখন আসবে তখন বুঝে নিতে হবে সেটা মূলত অ্যাফার্মেটিভ থেকে করতে বলছে। যখন আমরা অ্যাসারেটিভ দেখবো তখন বুঝতে হবে যে সেটা হয়তো এক্সক্লেমেটরি থেকে করতে বলছে, বা এক্সক্লেমেটরি করতে বললে মনে করবো যে অ্যাসারেটিভ করতে বলছে, বা ইন্টারগেটিভ থেকে অনেক ক্ষেত্রে করতে বললে অ্যাসারেটিভ থেকে করতে বলে। তাহলে এখানে হচ্ছে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, সেটা হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এগুলোর পারস্পরিক পরিবর্তন আসে। আবার অ্যাসারেটিভ সেন্টেন্স 2 প্রকার থাকে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে এখানে মূলত অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে অ্যাসারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত, সেখান থেকে কিন্তু নিয়মটা আসে। তো এখানে আমরা যে অর্থটা পেলাম সেটা হচ্ছে আই ওয়াজ ভেরি গ্লেড, আমি কি ছিলাম? খুবই আনন্দিত ছিলাম। এখন পরিবর্তন করব নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে আমাকে কি করতে হবে? নাবোধক সেন্টেন্স করতে হবে, সেখানে নটের হেল্প নিতে হবে, কিন্তু এই যে ইনফরমেশনটা কোনো পরিবর্তন হবে না। তাহলে সাহায্যকারী ভার্বযুক্ত যখন আমরা অ্যাসারেটিভকে নেগেটিভ করব, তখন এখানে বি ভার্বের পরে একটা কি নিয়ে আসতে হবে? নট নিয়ে আসতে হবে, সেটা আমাদের নিয়মে বলবে। আর ভেরি যদি থাকে তখন সেটা নেগেটিভ সেন্টেন্সে সবার শেষে ভেরিটা উঠে গিয়ে কি বসবে? অ্যাট অল বসবে। আর যে অ্যাডজেক্টিভটা আসবে সেটার কি বসবে? বিপরীত শব্দটা বসবে। কেমন? আচ্ছা, অ্যান্টোনিমস বসবে। তাহলে গ্লেড মানে আনন্দিত, তার মানে তার বিপরীত শব্দ কি বসবে? আনহ্যাপি বসবে। আচ্ছা, তাহলে দেখো অ্যান্সার হিসাবে কি বসবে? আই ওয়াজ নট গ্লেড, ভেরি এখানে বসবে না। এরপরে গ্লেড হচ্ছে আনন্দিত, তার বিপরীত শব্দ কি বসবে? আনহ্যাপি, ভেরির পরিবর্তে অ্যাট অল। তাহলে কি হলো? আই ওয়াজ নট আনহ্যাপি অ্যাট অল, আমি মোটেও কি ছিলাম না? হ্যাঁ, অখুশি ছিলাম না, তার মানে আমি খুবই আনন্দিত ছিলাম। তাহলে অর্থ কোনো পরিবর্তন হয়েছে? হয় না, কিন্তু কি স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। এটাই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে নিয়ম সেটা। তাহলে এখানে খেয়াল করো, ওয়াজের সাথে নট বসলো, আর গ্লেডের বিপরীত শব্দ আনহ্যাপি বসলো, ভেরির পরিবর্তে কি বসলো? অ্যাট অল বসলো। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে, তাহলে এখানে দুইটা কাজ করলো, একটা হচ্ছে অর্থ ঠিক থাকতে হবে, আর একটা হচ্ছে কি নিয়মও ফলো করতে হবে। আই অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন। আচ্ছা, তাহলে আই অ্যাকসেপ্টেড, তাহলে আমি গ্রহণ করেছিলাম দ্য ইনভিটেশন, নিমন্ত্রণ বা আমন্ত্রণ। আমার বন্ধু যাইতে বলছে কক্সবাজার, কেমন? তাহলে সে দাওয়াত করছে, তখন আমি তার এই দাওয়াত কি করলাম? গ্রহণ করলাম। তাহলে এটাকে অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, কারণ এই কাজটা আমার দ্বারা কমপ্লিট হয়েছে। এখানে ফেসিভ করতে বলছে। ফেসিভ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা রাখবে না, বা সাবজেক্টে যখন কাজ করার ক্ষমতা থাকে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কেমন? অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝবো? যে কাজটা প্রকাশ পাচ্ছে সেন্টেন্সের মাঝে, ওই কাজটা সাবজেক্ট নিজে করার ক্ষমতা রাখবে। আর প্যাসিভ বলতে কি বুঝবো? যে কাজটা সেন্টেন্সে প্রকাশ পাবে ওই সাবজেক্ট ওই কাজটা করার ক্ষমতা রাখবে না, সেটা অন্যের মাধ্যমে হবে, সেটাই
অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ মানে সাবজেক্ট সক্রিয়, প্যাসিভ মানে সাবজেক্ট নিষ্ক্রিয়। এটি হচ্ছে মূল কথা। পুরো সেন্টেন্সকে না, শুধু সাবজেক্টকে ইন্ডিকেট করে বলা হয় অ্যাক্টিভ প্যাসিভ। তাহলে এখানে যে নিয়মটা আমরা জানি সেটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, আর এখানে টেন্স বা ভার্বের পরিবর্তনটা আসবে। এখানে আমরা দেখি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা কি করব, প্যাসিভ করব, তখন আমাদেরকে কিন্তু অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে হেল্প নিতে হবে কাকে, ওয়াজ অথবা ওয়ার। আর এখানে অবজেক্টটা কাকে নিতে হবে, সাবজেক্ট হিসাবে। তাহলে এখানে অবজেক্টটা কি আছে, দ্য ইনভিটেশন। তাহলে আমরা সবার আগে এখানে দ্য ইনভিটেশন লিখে ফেলি, দ্য ইনভিটেশন হয়ে গেল। তাহলে সাবজেক্ট আমরা বসালাম। তারপরে প্যাসিভ ভয়েসে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাইতেই হয়, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়ার হেল্প নিতে হবে। কিন্তু দ্য ইনভিটেশন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ওয়ার বসবে না, তার সাথে কি বসবে, ওয়াজ বসবে। তাহলে আমরা এখানে কি বসালাম, ওয়াজ বসাই ফেললাম। তারপরে দেখো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দেখো অ্যাকসেপ্টেড, এটা ফার্স্ট ফর্মে আছে, কিন্তু এটার ফার্স্ট পার্টিসিপল ফর্মও কি হবে, অ্যাকসেপ্টেডই হবে। তাহলে মজার বিষয় হচ্ছে যখন ইডি থাকে তখন সেই ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি থাকে, একই থাকে। আচ্ছা, তাহলে দেখো অ্যাকসেপ্টেড প্যাসিভ ভয়েস যখন করব, তখন যখন ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে তখন সেটা বাই যুগে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে বাই বসালাম, আর বাই হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে না, কি বসে, অবজেক্টিভ ফর্ম। তাই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, মে, বসাই দিলাম। তাহলে কি হয়ে গেল, দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। তাহলে নিমন্ত্রণটা বা দাওয়াতটা ওয়াজ অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয়েছে, বাই মি, আমার দ্বারা। তার মানে আমি দাওয়াতটা গ্রহণ করেছি, কেমন, বা দাওয়াতটা আমার দ্বারা গ্রহণ করা হয়েছে। তাহলে দাওয়াত এখানে কাজ করতে পারে না, এটা আমার মাধ্যমে হয়েছে। তাই এখানে এই সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, এটাই হচ্ছে প্যাসিভ, যেখানে সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে না, সাবজেক্ট এখানে গ্রহণ করতে পারতেছে না দাওয়াতটা, কেমন। তাহলে এটা আমার দ্বারা হয়েছে, তার মানে এখানে সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা রাখে না, এখানে সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা রাখে, মানে আমি গ্রহণ করতে পারি। তাই হচ্ছে এটা অ্যাক্টিভ, বিষয়টা হচ্ছে এখানে। তাহলে অ্যাক্টিভ কে, সাবজেক্ট অ্যাক্টিভ, প্যাসিভ কে, সাবজেক্ট প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, একদম বেসিক বিষয়। এরপরে দেখো ডি নাম্বার প্রবলেম, হোয়েন আই রিচড দেয়ার, যখন আমি সেখানে পুষলাম, কোথায়, কক্সবাজার, মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, আন্তরিকভাবে আমার বন্ধু আমাকে কি করলো, গ্রহণ করলো, রিসিভ করলো, কেমন। আচ্ছা, তাহলে এখানে সিম্পল করতে বলছে। দেখো সিম্পল মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে পারস্পরিক পরিবর্তন, সেখান থেকে প্রবলেমটা। তার মানে সিম্পল করতে বলছে, এই সেন্টেন্সটা মোটেও সিম্পল সেন্টেন্স না, তাহলে এটা হয়তো হবে কমপ্লেক্স, নইলে হবে কি কম্পাউন্ড। নিয়ম যখন তুমি ফলো করবা তখন অবশ্যই তোমাকে যে সেন্টেন্সটা দেওয়া আছে প্রবলেম হিসাবে, এটা কিসে আছে সেটা তোমাকে আগে কিন্তু জানতে হবে, তখন না তুমি নিয়মটাকে ইউজ করতে পারবে না, তো পারবা না। সিম্পল করতে হবে, কিন্তু এটা কি কমপ্লেক্স আছে না কম্পাউন্ড আছে, এটা কে বলতে পারবা, দেখি। হয় না রিচড দেয়ার, মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, হ্যাঁ কমপ্লেক্স আছে। আচ্ছা, কমপ্লেক্স সিনার উপায় কি, এখানে কিভাবে বুঝলে কমপ্লেক্স। আমি যদি বলি না এটা কম্পাউন্ড, তাহলে তোমাদের তর্কের বিষয়টা কি হবে, কেন এটা কমপ্লেক্স হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন কথা। মেন কথাটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, কনজাংশন থাকে, আর একাধিক কি থাকবে, সাবজেক্ট থাকবে। এখানে আই সাবজেক্ট, মাই ফ্রেন্ডও সাবজেক্ট, আবার একাধিক কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে এইটাই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে কনজাংশন যুক্ত যে ক্লজটা থাকবে, ক্লজ মানে কি, বাক্যাংশ, একটা বাক্যের অংশ করবে, যেখানে কি থাকবে, সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। তাহলে এবং এটা একটা বাক্যের অংশ হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে না, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। এখানে দেখো মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, এতটুক যখন অর্থ প্রকাশ করবে ততটুক কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, প্রথম অংশের উপর নির্ভর করতে হবে না। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বললাম না, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর বাকিগুলো কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে হয় না রিচড দেয়ার, যখন আমি সেখানে পুষলাম, এই ধরনের একটা ভাব থাকে, এটা কি কমপ্লিট সেন্স দেয় না। তাহলে যখন পূর্ণাঙ্গ সেন্স দিচ্ছে না তখন সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে কি থাকবে, কনজাংশন থাকবে। আর যখন মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, আমার বন্ধু আমাকে কি বললো, আন্তরিকভাবে গ্রহণ করলো, তখন এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে দেয়। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো আমরা যখন পরিবর্তন করব তখন প্রিন্সিপাল ক্লজটা যেইভাবে আছে সেভাবেই থাকবে, এটা পরিবর্তন হবে না। আর সিম্পল যখন করতেছি তখন সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে কি করব, আমরা পরিবর্তন করব, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তাহলে এখানে রিচড, এই পুছার এই কাজটা কার দ্বারা, আমার দ্বারা,
ঠিক আছে, তাহলে এখানে কনজাংশনটা কি থাকবে না? থাকবে না, থাকবে না, কারণ সিম্পল সেন্টেন্সে কনজাংশন বসবে না, এটা কমপ্লেক্স সেন্টেন্সের কারণে বসছে। তাহলে এখানে রিসিং দেয়ার যদি বসাই তাহলে একটু পরিবর্তন হয়ে যাবে অর্থ। কি হয়ে যাবে? রিসিং দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি, সেখানে পুছে আমার বন্ধু আমাকে গ্রহণ করলো, এটা লেখা যাবে না। তার মানে দুইটা কাজ কে করছে? আমার বন্ধু করছে, এটা বোঝাচ্ছে। কিন্তু প্রথম কাজটা মূলত আমার বন্ধু করে না, প্রথম কাজটা কাজ ছিল আমার ছিল, তাহলে এখানে রিসিং বসানো যাচ্ছে না। তাহলে এখানে কি বসানো হবে? যেহেতু একটা টাইম হয় আসছে, তাহলে আমরা এখানে অর্থ ঠিক রাখার জন্য এখানে একটা প্রিপোজিশন বসাবো, সেটা হচ্ছে আফটার। কি বসাবো? আফটার। আফটার রিসিং মানে পোছা, সেখানে কাজটা কার দ্বারা হয়েছে? আমার দ্বারা। তাহলে এখানে আমি পসেসিভ ফর্ম বসাবো প্রনাউনের। কেমন? আচ্ছা, তারপরে মূল ভার্বের সাথে কি লিখবো? আইএনজি। তাহলে কি হবে? আফটার মাই রিচিং দেয়ার, আমার সেখানে পৌঁছার পর। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব কিন্তু গুদা হয়ে গেল। তাহলে এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করতেছে। এখানে সাবজেক্ট ভার্ব নাই, তাই ক্লজ বলতে পারতেছি না। তাহলে ফ্রেজ কি? ফ্রেজও বাক্যাংশ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না, কিন্তু একটা বাক্যর অংশ হিসাবে কাজ করে, সেটা একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। আচ্ছা, তাহলে বাকি অংশটা কিন্তু আমাদের এখানে ঠিক থাকবে, যে মাই ফ্রেন্ড রিসিভ মি কোর্ডিয়ালি, এতটুকুর পরিবর্তন হবে না। এখানে একটা কমা চিহ্ন দিয়ে বসাইতে হবে। তাহলে দেখো, মাই ফ্রেন্ড রিসিভড মি কোর্ডিয়ালি। তাহলে সিম্পল হয়ে গেল। এখানে মাত্র একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ভার্ব চলে আসলো। তাহলে সিম্পল সেন্টেন্সের এটাই হচ্ছে নিয়ম, যে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভার্ব থাকবে। তাহলে আফটার মাই রিচিং দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কোর্ডিয়ালি, না, আফটার মাই রিচিং দেয়ার, আমার সেখানে পৌঁছার পরে, মাই ফ্রেন্ড রিসিভড মি কোর্ডিয়ালি, আমার বন্ধু আমাকে আন্তরিকভাবে কি হলো? গ্রহণ করলো। তাহলে আগের অর্থ আর এই অর্থ কোনো পরিবর্তন হয় নাই, তবে স্ট্রাকচারটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আই ওয়াজ এক্সাইটেড টু সি দ্য সি বিচ। আচ্ছা, তাহলে সমুদ্র সৈকত দেখে আমি খুবই কি হয়ে গেলাম? আনন্দিত হয়ে গেলাম, উত্তেজিত হয়ে গেলাম, এক্সাইটেড হয়ে গেলাম। কি সুন্দর এরকম মনোরম দৃশ্য দেখে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে বলছে। এই সেন্টেন্সটা মূলত হচ্ছে কি? অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স থেকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলবে, এটা হচ্ছে বিষয়। যখন দেখবো আমরা এক্সক্লেমেটরি করতে বলছে, তাহলে আমার আগে বুঝে নিতে হবে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স থেকেই করতে হবে। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সের কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব সবার আগে আছে। এখানে আমরা যখন এটা পরিবর্তন করব, ওয়ালাইকুম সালাম, যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের কি হবে? যে সাবজেক্ট আর ভার্বটা কিন্তু প্রথমে আর থাকবে না। আমাদের সেন্টেন্সটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরু করতে হবে হোয়াট দিয়ে বা কি দিয়ে? হাউ দিয়ে। হ্যাঁ, আসো। আচ্ছা, হ্যাঁ, ওই এটাতে বসো, পিছিয়ে দাও। আচ্ছা, তাহলে এখানে কি বসবে? দেখো, হাউ দ্বারা শুরু হবে না হোয়াট দ্বারা শুরু হবে? হাউ দ্বারা শুরু হবে। আচ্ছা, হাউ দ্বারা কেন শুরু হবে? হোয়াট দ্বারা শুরু হবে না কেন? এটার নিয়মটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক্সাইটেড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি থাকে, এরপর যদি আর নাউন না থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু হোয়াট বসবে না, কি বসবে? হাউ বসবে। তাহলে আমরা এখানে হাউ দ্বারা শুরু হবে। তাহলে হাউর পর আমরা কি বসাবো? হাউর পর আমরা অ্যাডজেক্টিভটা বসাবো। তাহলে এক্সাইটেড। এরপরে দেখো, হাউ এক্সাইটেড পরে কিন্তু আমরা এই যে প্রিপজিশন যুক্ত যে ফ্রেজটা আছে, এটা কিন্তু এখানে বসাই দিতে পারি। তারপর আমরা আবার কি বসাইতে পারি? যে সাবজেক্ট ভার্ব সবার শেষে বসাইতে পারি। তাহলে দেখো, আমরা যদি এটা সবার শেষে সাবজেক্ট ভার্ব না বসাই, এখানেও বসাই, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। বিষয়টা হবে এরকম, হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সি বিচ। তাহলে এটা আশ্চর্যবোধক চিহ্ন হবে এখানে, সাইন অফ এক্সক্লেমেশন, কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সি বিচ, এটাও করা যাবে। আরেকটা করা যাবে, হাউ এক্সাইটেড টু সি দ্য সি বিচ আই ওয়াজ। তাহলে ওইটাও কিন্তু কি হবে? সঠিক হবে। এটা আসছে না। আচ্ছা, তাহলে দেখো দুইটাই কারেক্ট হবে। তাহলে এখানে আর এখানে যে নিয়মটা, সেটা হচ্ছে কি, যে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে। আর যদি কি থাকে, নাউন থাকে, তখন হোয়াট দ্বারা শুরু হবে। এতটুকু হচ্ছে বিষয় আর কি। তাহলে এটা আরেকটা কি করা যায় দেখি, তুমি বলছো? এটাকে আরেকটা সলিউশন করা যায়, সেটা কি? হ্যাঁ,
হ্যাঁ হাউ এক্সাইটেড, হ্যাঁ এক্সক্লেমেটরি হবে, হাউ এক্সাইটেড টু সি দ্য সি বিচ, তারপর সবার শেষে আই ওয়াজ লেখা যায়। এতক্ষণ লাগবে বলতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমাদের বাকি 5টা প্রবলেম নিয়ে আবার আলোচনা করব, কারণ টোটাল কয়টা প্রবলেম আসে, 10টা আসে। এতটুকু যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাই দিলে হয়তো আমি বুঝবো এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।